ভেনেজুয়েলা বিশ্বের সবচেয়ে বড় তেল মজুদের দেশ। ভূগর্ভে থাকা সেই বিপুল সম্পদ একসময় এই লাতিন দেশটিকে বানিয়েছিল স্বপ্নের রাষ্ট্র। 1929 সালে উৎপাদনের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই ছিল তাদের নাম। তখন একে বলা হতো দক্ষিণ আমেরিকার ধনী রত্ন। কিন্তু আজ সেই দেশই ভুগছে ইতিহাসের এক ভয়ানক অর্থনৈতিক ধসে। প্রশ্ন জাগে, তেলের ওপর ভাসা ভেনেজুয়েলা কিভাবে এমন তলানিতে গিয়ে ঠেকল? 1922 সালে রয়্যাল ডাচ শেলের ভূতাত্ত্বিক দল ভেনেজুয়েলার মারাকাইবো অববাহিকার লা রোসা অঞ্চলে তেলের সন্ধান পান। তখনকার প্রেক্ষাপটে দিনে 1 লাখ ব্যারেল তেল উৎপাদন ছিল এক বিস্ময়কর ঘটনা। কয়েক বছরের মধ্যেই 100-রও বেশি বিদেশি কোম্পানি তেল উত্তোলনে যুক্ত হয় একনায়ক জেনারেল হুয়ান ভিসেন্তে গোমেজের অনুমোদনে। 1920-এর দশকে ভেনেজুয়েলার বার্ষিক উৎপাদন 1 মিলিয়ন ব্যারেল থেকে বেড়ে 137 মিলিয়নে পৌঁছায়। অর্থাৎ মাত্র 1 দশকে একটি কৃষি নির্ভর দেশ রূপ নেয় তেল নির্ভর রাষ্ট্রে। গোমেজের মৃত্যুর পর নতুন শাসকেরা বুঝলেন এত বিশাল সম্পদ পুরোপুরি বিদেশি কোম্পানির হাতে রাখা বিপজ্জনক। তাই 1943 সালে পাশ হয় হাইড্রোকার্বন আইন। বিদেশি কোম্পানিগুলোকে তাদের লাভের অর্ধেক সরকারকে দিতে বাধ্য করা হয়। মাত্র 5 বছরে সরকারি আয় 6 গুণ বেড়ে যায়। তেল তখন শুধু জ্বালানি নয়, রাষ্ট্রের ভিত্তি হয়ে উঠেছে। 1958 সালে সামরিক শাসনের অবসানের পর দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। একই বছর 3টি প্রধান রাজনৈতিক দল পুন্তো ফিখো চুক্তিতে স্বাক্ষর করে। লক্ষ্য ছিল রাজনৈতিক স্থিতি রক্ষা, কিন্তু বাস্তবে এটি তেল আয়ের ক্ষমতা কয়েকটি দলের হাতে কেন্দ্রীভূত করে দেয়। জনগণের কল্যাণে ব্যবহারের বদলে তেল সম্পদ পরিণত হয় ক্ষমতার হাতিয়ারে। 1960 সালে ভেনেজুয়েলা ইরাক, ইরান, কুয়েত ও সৌদি আরবের সঙ্গে মিলে গঠন করে তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক। আর 1973 সালে আরব ইসরায়েল যুদ্ধের পর যখন ওপেক তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে, তখন দাম প্রায় 4 গুণ বেড়ে যায়। সেই সুযোগে ভেনেজুয়েলা রাতারাতি লাতিন আমেরিকার সবচেয়ে ধনী দেশে পরিণত হয়। সরকারি রাজস্ব 2 বছরে বেড়ে যায় $10 বিলিয়ন। কিন্তু এর সঙ্গে তাল মিলিয়ে বেড়ে যায় দুর্নীতি, অপচয় আর বিলাসিতার প্রতিযোগিতা। 1972 থেকে 1997 সালের মধ্যে দেশ থেকে প্রায় $100 বিলিয়ন আত্মসাৎ হয়েছে বলে ধারণা করা হয়। 1976 সালে প্রেসিডেন্ট কার্লোস আন্দ্রেস পেরেজ তেল খাত জাতীয়করণ করেন। জন্ম নেয় রাষ্ট্রীয় তেল কোম্পানি PDVSA। শুরুতে এটি দক্ষভাবে পরিচালিত হয়েছিল, কিন্তু 1980-এর দশকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎ পড়ে গেলে ভেনেজুয়েলার অর্থনীতি টালমাটাল হয়ে পড়ে। মূল্যস্ফীতি বাড়ে, ঋণ বেড়ে যায় আর জনজীবন সংকটে পড়ে। 1989 সালে পেরেজ ফের ক্ষমতায় এসে IMF এর সহায়তায় কৃচ্ছ সাধন নীতি চালু করেন। ফল হয় উল্টো। খাদ্য ও পরিবহন খরচ বাড়ায় রাজধানী কারাকাসে শুরু হয় সহিংস দাঙ্গা, যেটি ইতিহাসে কারাকাজো নামে পরিচিত। এই বিশৃঙ্খলার মধ্যেই উঠে আসেন এক সাবেক সেনা কর্মকর্তা হুগো চ্যাভেজ। 1998 সালে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে তিনি সমাজতান্ত্রিক পথে হাঁটেন। ঘোষণা দেন দেশের বিশাল তেল সম্পদ এবার ব্যবহার হবে গরিবের জন্য। বলিভিয়ান বিপ্লব নামে শুরু হয় স্বাস্থ্য, শিক্ষা, আবাসন, খাদ্য ভর্তুকির মতো নানা সামাজিক প্রকল্প। শুরুতে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে এটি আশার আলো জ্বালায়, কিন্তু একই সঙ্গে চ্যাভেজ তেল খাতের উপর রাজনৈতিক নিয়ন্ত্রণ বাড়াতে থাকেন। 2002 থেকে 2003 সালে ধর্মঘটের সময় হাজারো অভিজ্ঞ কর্মীকে PDVSA থেকে বরখাস্ত করা হয়। কোম্পানির দক্ষতা তখন থেকেই ভাঙতে শুরু করে। তেল উৎপাদন নেমে আসে অর্ধেকে। তবুও চ্যাভেজ পেট্রোকারিব উদ্যোগের আওতায় লাতিন মিত্রদের ভর্তুকি দামে তেল দিতে থাকেন। এতে রাজনৈতিক বন্ধুত্ব বাড়ে, কিন্তু অর্থনীতি ক্ষয়ে যেতে থাকে।
2013 সালে শ্যাভেজের মৃত্যু হয়। তার উত্তরসূরি নিকোলাস মাদুরো আগের নীতি বজায় রাখেন। তেলের দাম আবার পড়ে যায়, উৎপাদন আরও কমে, দুর্নীতি বাড়তেই থাকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকে। 2017 সালের পর যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করে। বিশেষত রাষ্ট্রীয় তেল কোম্পানি PDVSA থেকে তেল আমদানি নিষিদ্ধ করে দেয়। ফলে বিদেশি মুদ্রার প্রবাহ কার্যত বন্ধ হয়ে যায়। আন্তর্জাতিক আর্থিক লেনদেন থেকেও দেশটি কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। বর্তমানে ভেনেজুয়েলার প্রায় অর্ধেক মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। 10 বছরের ব্যবধানে জীবনমান 74% কমে গেছে। ইতিহাসে এমন পতন খুব কমই দেখা গেছে। ভেনেজুয়েলা এখন চীন, রাশিয়া, ইরান, কিউবা ও তুরস্কের মতো মিত্রদের সহায়তায় টিকে আছে। চীনা ঋণ ও রাশিয়ান বিনিয়োগের মাধ্যমে কিছু তেল ক্ষেত্রে আংশিক উৎপাদন শুরু হয়েছে। অর্থনীতিবিদদের মতে ভেনেজুয়েলার পতনের মূল কারণ রিসোর্স কার্স বা সম্পদের অভিশাপ। যেসব দেশ প্রাকৃতিক সম্পদ আবিষ্কারের আগে শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও প্রশাসনিক কাঠামো তৈরি করতে পারে, তারা সাধারণত এই অভিশাপ থেকে রক্ষা পায়। যেখানে সম্পদ আসে দুর্বল প্রতিষ্ঠানের হাতে, সেখানে তা হয়ে ওঠে লোভ, স্বজনপ্রীতি আর ক্ষমতার খেলার জ্বালানি। ভেনেজুয়েলার গল্প সেই শিক্ষার এক জীবন্ত উদাহরণ। বিশ্ব যখন জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য শক্তির যুগে পা রাখছে, পেট্রো স্টেটগুলোকে ভাবতে হচ্ছে নতুন করে। সৌর, বায়ু ও হাইড্রোজেন শক্তির বাজার বাড়ছে দ্রুত, তেলের উপর নির্ভরতা কমছে। এমন সময়ে তেল নির্ভর অর্থনীতি ধরে রাখা মানে স্থির জলে ডুবন্ত জাহাজ চালানো। ভেনেজুয়েলার সামনে এখন দুটি পথ। একদিকে তেল খাতকে আধুনিকায়ন ও পুনর্গঠন করতে হবে, অন্যদিকে কৃষি, শিল্প ও সেবা খাতে বৈচিত্র্য আনতে হবে। এই সবই সম্ভব যদি রাজনৈতিক স্থিতি ও বিনিয়োগের আস্থা ফিরে আসে। বর্তমানের দুর্বল অবকাঠামো, বৈরী আন্তর্জাতিক পরিবেশ এবং জলবায়ু উদ্বেগের বাস্তবতায় তা কঠিন। মুনিম রাব্বি, যমুনা নিউজ।